ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টা মানেই সুপার প্রাইম টাইম। আজ সুপার প্রাইম টাইমে আমরা এই মুহূর্তের দুর্যোগের কি পরিস্থিতি, কারা কারা দুর্ভোগের শিকার, কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল, সেই যাবতীয় বিষয় লেটেস্ট আপডেট দেবো আপনাদের। এই মুহূর্তে বলতেই হচ্ছে যে বাংলার দুয়ারে রেমাল, ফলে দুর্যোগ যে শুরু এ কথার আমার বলার অপেক্ষা রাখে না। ঘণ্টাখানেকের মধ্যেই জানতে পারা যাচ্ছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু। বাংলার আকাশে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের যে মেঘপুঞ্জ কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, সেই মেঘ ঢুকতে শুরু করেছে। ফলে রেমালের কেন্দ্র সাগরদ্বীপ থেকে 125 কিলোমিটার দূরে, ক্যানিং থেকে 135 কিলোমিটার দূরে রেমালের কেন্দ্র। এই মুহূর্তে অবস্থান কোথায়, কি কি সম্ভাবনা উকি দিচ্ছে, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে, কোন কোন এলাকায় এই দুর্ভোগে পরিণত হবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে ইন ডিটেল প্রত্যেকটা মুহূর্তের আপডেট সবার আগে আপনারা দেখতে পাবেন TV9 বাংলায়। তার কারণ আপনারা জানেন TV9 বাংলা না দেখলেই নয়। এই মুহূর্তে পরিস্থিতিকে আমি ইন ডিটেল জানার চেষ্টা করি। আমার সহকর্মী কমলেশ চৌধুরী নিউজ রুম থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কমলেশ, আমরা বারবার দেখানোর চেষ্টা করছি মানুষজনকে ঠিক কিভাবে ধেয়ে আসছে আর কিভাবে মোকাবিলা করতে হবে। কন্ট্রোল রুমের ছবিও কিছুক্ষণ আগে আমরা সেখানকার খবর আপডেট দিলাম। আমি তোমার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে এই মুহূর্তে এক্স্যাক্টলি এই রেমালের অবস্থান কোথায়, কোন কোন জায়গার দিকে ধেয়ে যাচ্ছে, প্লিজ। দেখো, এই মুহূর্তের যে শেষ আপডেট, লেটেস্ট আপডেট, তাতে সাগর থেকে 125 কিলোমিটার দূরে রয়েছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল এবং ক্যানিং থেকে 135 কিলোমিটার দূরে রয়েছে। এবং এই গোটা পথে সকালবেলা শক্তি বাড়ানোর পর এখনও পর্যন্ত শক্তি ক্ষয়ের কোনো ইঙ্গিত নেই, বরং ক্রমশ উপকূলের কাছাকাছি চলে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এবং একটা ঘূর্ণিঝড় একটা চাকতির মতো, এর সামনের চাকতির সামনের দিকে যে আউটার ব্যান্ড ক্লাউড যেটাকে বলা হয়, সেই মেঘ কিন্তু বাংলার উপকূলে ঢুকতে শুরু করে দিয়েছে। এই জায়গাটা যদি আমি দেখাই আমাদের দর্শকদের সুবিধার জন্য, বঙ্গোপসাগর জুড়ে বিরাট বড় একটা মেঘপুঞ্জ রয়েছে, যেটা উড়িষ্যার উপকূল থেকে প্রায় বাংলাদেশ উপকূল পর্যন্ত এবং মাঝখানে আমাদের উপকূলে রয়েছে। এই মেঘপুঞ্জ ঢুকতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, খানিকটা পশ্চিম মেদিনীপুর এবং এদিকে যদি দেখা যায় হাওড়া হুগলির খানিকটা অংশ, এই সমস্ত জায়গার উপর মেঘ রয়েছে। এবং যেহেতু এটা খুব সক্রিয় ঘূর্ণিঝড়, এর প্রভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। যদি দেখা যায় এখানে বীরভূম, মুর্শিদাবাদ, মালদার খানিকটা অংশ, এই অঞ্চলেও প্রচুর মেঘ রয়েছে, এখানেও বৃষ্টি হচ্ছে, ঝেপে বৃষ্টি হচ্ছে এবং দমকা বাতাস বইছে। অর্থাৎ সারা রাত, আগামী কয়েক ঘন্টার এই পূর্বাভাস দেওয়া যায়, এই মেঘপুঞ্জ ঢুকে আসবে ভেতরে এবং আগামী কয়েক ঘন্টা সারা রাত জুড়ে এই অঞ্চল তাণ্ডব চলবে। এবং সবথেকে বেশি আশঙ্কা এই উপকূলের, যেহেতু ভরা কোটাল আস্তে আস্তে শুরু হতে চলেছে, নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এবং ঠিক সেই সময় ঘূর্ণিঝড় রেমাল ঢুকবে উপকূলে। কোটাল প্লাস রেমাল জোড়া ফলায় বিধ্বস্ত হবে আরো একবার সুন্দরবনে। বলছিল যে কোটাল এবং রেমাল এই জোড়া ফলায় যে সমস্ত এলাকা সব থেকে দুর্ভোগের শিকার হবে। কিন্তু আরও একটা বিষয় এক্ষেত্রে বলো তুমি, এই যে ঘূর্ণিঝড়টার কথা, তার অবস্থান কিভাবে ঢুকছে সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিতে তুমি যেরকম বর্ণনা করলে, কিন্তু আরও একটা প্রশ্ন আসে যে কত কিলোমিটার বেগে, মানে এই ঝড়ের দাপট কতটা, তার কতটা প্রবল হবে সেই বিষয়টা একটু বলো প্লিজ। বিশেষ করে কলকাতার ক্ষেত্রেও সেক্ষেত্রে কি হচ্ছে? ঘূর্ণিঝড়ে মূলত তিনটে বিপদ, বিশেষ করে উপকূলের জায়গা যদি দেখি, একসঙ্গে তিনটে বিপদ। এক হচ্ছে প্রবল বৃষ্টি, উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও চরম ভারী বর্ষণও হতে পারে। এক, দু নম্বর হচ্ছে দমকা বাতাস। আমাদের উপকূলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার উপকূলে ঘন্টায় 100 থেকে 110, দমকা বাতাস 120 কিলোমিটারেও পৌঁছতে পারে। অর্থাৎ প্রবল বেগে হাওয়া বইছে। খানিকক্ষণ আগে শুভেন্দুর সাথে কথা বলছিলাম, নামখানায় রয়েছে, বলছে দাদা দাঁড়ানো যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, এত ঝড়, এমন দমকা বাতাস বইছে। এর সঙ্গে জুটছে সামুদ্রিক জলোচ্ছ্বাস, অর্থাৎ জল উপচে বাঁধ ভেঙে ভেতরে ঢুকবে। এটা হচ্ছে উপকূলের বিষয়। কলকাতাতেও ঝেপে বৃষ্টি, কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে কারণে লাল সতর্কতা দেওয়া রয়েছে। এবং কলকাতায় 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঝড় বইতে পারে, সেটা দমকা বাতাস কখনো কখনো 90 কিলোমিটার পার আওয়ারও ছুঁয়ে যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সমস্ত জেলায় এই একই পূর্বাভাস। এবং একই সঙ্গে এই সমস্ত জেলাগুলোর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, খানিকটা পূর্ব বর্ধমান, নদিয়া, এখানেও পরিস্থিতি রাতভর খারাপ থাকবে। রাতভর মূলত 11টা থেকে 1টা প্রাবল্য সব থেকে বেশি থাকবে বলে জানতে পারা যাচ্ছে। এরপর মানে এই পূর্বাভাস অবধি আমরা তো এখনো পর্যন্ত এটা বুঝতে পারছি, কিন্তু প্রভাব সব থেকে বেশি কোন কোন এলাকায় পড়বে, সব থেকে বেশি
প্রভাব কোন কোন রিজন, কোন কোন সেকশনে পড়বে সেইটা যদি একটু বলো। দেখো, প্রথমত হচ্ছে উপকূল, তারপর উপকূল লাগোয়া যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলা, পশ্চিমের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা বাতাস, তবে পশ্চিমের দিকে প্রভাবটা তুলনায় খানিকটা হলেও কম থাকবে, কিন্তু ঝড় বৃষ্টি হবে। এবং আগামীকাল যদি বলি, আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ এই যে জোনটা রয়েছে এখানে লাল সতর্কতা। কালকে ঘূর্ণিঝড়টা সকালবেলা খুলনা আশপাশে থাকবে, ফলে এই জোনটায় কালকে লাল সতর্কতা। এবং কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটা বেড়ে যাবে, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর। এবং পরশুদিন যখন ঘূর্ণিঝড়টা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে ময়মনসিংহের কাছে আসবে, তখন পাহাড় এবং ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি থাকবে মঙ্গলবার। কমলেশ, থ্যাংক ইউ। এখনো পর্যন্ত যা পরিস্থিতি আমরা জানতে পারছি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা আপডেটেড ভার্সন এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে আপনাদের জানালাম। কোন কোন এলাকায় কিভাবে আছড়ে পড়তে পারে মেঘপুঞ্জর ছবি যা দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি আপনারা দেখলেন। এখনো পর্যন্ত যে কোনো জায়গায় যা পূর্বাভাস সেই পূর্বাভাস মতো বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু জেলার ছবিটা কীরকম, কোন কোন এলাকায় এই মুহূর্তে কি বন্দোবস্ত আমি সরাসরি আপনাদের দেখাবো। আমার সহকর্মীরা এই মুহূর্তে রয়েছেন এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে, এই দুর্যোগের পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু তাদের কাজে অনড় রয়েছে। সে কারণে আমি আমার প্রত্যেক সহকর্মীকে কুর্নিশ জানাই। আমার সহকর্মী কারা কারা রয়েছে একবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সৌরভ, হেমনগর থেকে রয়েছেন সৌরভ, সুপ্রিয় রয়েছেন সাগরদ্বীপ থেকে আমি দেখতে পাচ্ছি, বকখালি থেকে রয়েছেন সুমন, এবং আমার সহকর্মী সুশোভন রয়েছেন। আমার এই 5 জন সহকর্মী এই মুহূর্তে রয়েছেন, অরিত্র রয়েছেন ধামাখালি থেকে। অরিত্র, আমি প্রথমে সুমনের কাছে যাব। সুমন যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি কি একবার সুমনের থেকে সরাসরি জানতে চাইবো, এবং প্লিজ দেখতেও চাইবো ছবিটা। সুমন। শুভজিৎ, আমি তোমাকে বিস্তীর্ণভাবে ছবি দেখাতে পারবো না, তার কারণ চারদিকে প্রবল বেগে বাতাস বইছে এবং প্রচন্ড বৃষ্টি। তোমাকে বলে বোঝাতে পারবো না, তুমি দৃশ্য তো কি বুঝতে পারছো আমি জানি না। এত বৃষ্টি, চোখ খুলে রাখা যাচ্ছে না, বারবার কার্যত জলের তোড়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বকখালির সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে এবং এত হাওয়া, এত প্রবল বেগে হাওয়া বইছে, যেমনটা কমলেশ বলল যে ল্যান্ডফল হতে এখনো কিছুটা সময় বাকি আছে, কিন্তু তার আগেই রেমাল আসার আগেই কিন্তু কার্যত বলা চলে রেমাল তার তাণ্ডব শুরু করে দিয়েছে। আমি তোমাকে দেখাবো এই ছবিটা। দেখো, টিনের একদম বড় বলা চলে প্রাচীর, একাধিক বাঁশ দিয়ে ঘেরা, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বলা চলে এই ঝড়, এবং একাধিক জায়গায় গাছ পড়ার ছবি আমরা পাচ্ছি। তার সাথে সাথে প্রবল জলোচ্ছ্বাস, এবং এখানে এখন বকখালি সমুদ্র সৈকত পার্শ্বস্থ জায়গায় যেভাবে হাওয়া বইছে প্রবল বেগে, এখানে দাঁড়িয়ে থাকা দায় হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু গাছ ভেঙে পড়তে পারে। এই রাস্তায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। সুমন, সাবধানতার সঙ্গে। সুমন প্লিজ, সুমন সাবধানতার সঙ্গে সেই পরিস্থিতি, সুমন সাবধানতার সঙ্গে সেই পরিস্থিতি তোমাদের কাছ থেকে আমরা জানবো, কিন্তু প্লিজ বি সেফ, বারবার বলছি প্লিজ বি সেফ। অনেক ধন্যবাদ আপাতত সেই ছবি দেখানোর জন্য। অরিত্রর কাছ থেকে একবার জানার চেষ্টা করবো। ধামাখালি থেকে আমার সহকর্মী অরিত্র রয়েছেন। অরিত্র, সেখানকার ছবিটা, সেখানকার পরিস্থিতি কীরকম, কিন্তু প্লিজ প্রত্যেককেই বলবো সাবধানতা অবলম্বন করে। অরিত্র। ঝড়ের প্রাদুর্ভাব এবং দমকা হাওয়ার কি প্রাদুর্ভাব সেটা হয়তো দর্শকরা এই মুহূর্তে বুঝতে পারছেন। সোজাভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সাপোর্ট দিতে হচ্ছে। ধামাখালি এলাকাতে আমার পাশে রেলিং রয়েছে, সেই রেলিংয়ে সাপোর্ট দিয়ে আমি রয়েছি। প্রবল বেগে দমকা হাওয়া একদিকে যেমন চলছে, তার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখো, সকাল থেকে এই ধামাখালি সন্দেশখালী ছবি আমরা দেখিয়েছি। বেলা যত বেড়েছে পরিস্থিতির অবনতি হয়েছে, নদী উত্তাল হয়েছে। বিদ্যাধরী, ছোট কলাগাছিয়া, রায়মঙ্গল নদীর একটা অংশ কিন্তু উত্তাল হয়েছে, এবং বহু গ্রাম, বহু জনপদ কিন্তু আতঙ্কে রয়েছে। বহু বাঁধ থেকে জল ঢুকতে শুরু করার খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। খুব সামান্য পরিমাণে জল ঢুকতে ঠিকই, কিন্তু যে মুহূর্তে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে সেই মুহূর্তে কিন্তু জল গ্রামে সব দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। রাত যত বাড়ছে, হাওয়ার প্রাদুর্ভাব তত বাড়ছে। আমি আবারও তোমাকে ছবিটা দেখাচ্ছি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে। বেশ বেশ অরিত্র, বেশ অরিত্র, আমি এই লাইভ এক্সটেন্ড করছি না। অরিত্র, তুমি সাবধানতা অবলম্বন করো। সেই পরিস্থিতির ছবি আমরা দেখে অনুমান করতে পেরেছি, অনেকক্ষণ ধরে দেখানো কোনো প্রয়োজনীয়তা নেই। আমি দেখতে পেয়েছি সেই ছবি। অরিত্র খুব সাবধানতার সঙ্গে কাজ করে। আমার সহকর্মীরা রয়েছেন, আপনারা বুঝতেই পারছেন কি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র সেই ছবি দেখানোর জন্য নয়, শুধুমাত্র সেই ছবি দেখানোর জন্য অসংখ্য মানুষ তারা অসহায়তায় দিন কাটাচ্ছেন। কি পরিস্থিতি, বেশ কিছু জায়গায় বাঁধের ছবি আপনাদের দেখিয়েছি। আপনাদের প্রত্যেককে যা নির্দেশিকা রয়েছে, যেভাবে সাবধানতা অবলম্বন করার জন্য বারবার বলা হয়েছে, প্লিজ সেই সচেতনতা, সেই সাবধানতা অবলম্বন করুন এই রেমালকে মোকাবিলা করার জন্য।
ইয়াসের তৃতীয় বর্ষপূর্তিতে দুয়ারে ঘূর্ণিঝড় রেমাল। প্রত্যেকটা মুহূর্তে আকাশের চেহারা পাল্টে যাচ্ছে, যে কারণে সদা সতর্ক প্রশাসন। উপকূলবর্তী এলাকার মানুষদের সুরক্ষিত রাখার জন্য ইতিমধ্যে ফ্লাড সেন্টার খোলা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই অবস্থায় যদি বিপজ্জনক জায়গায় মানুষ থাকেন তাহলে তাদেরই বিপদ। ঝড় হতে পারে এবং বর্ষা হতে পারে, আপনারা নিরাপদ স্থানে উঠবেন। আয়লা, ফণী, বুলবুল, আম্পান, ইয়াস গত 15 বছরে সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকা দিয়ে বয়ে গিয়েছে একের পর এক ঘূর্ণিঝড়। তছনছ হয়েছে এলাকা। ইয়াসের তৃতীয় বর্ষপূর্তিতেই এবার দুয়ারে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকায় দুর্যোগ শুরু। ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। পর্যায়ের তার আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে যে গোসাবা যে নদী রয়েছে, এই নদীর জলস্তর কিন্তু এমন জায়গায় পৌঁছেছে, পাশের যে ওইখানকার যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের যে নদী বাঁধ, সেই গ্রামের নদী বাঁধে কিন্তু এখন আজরে পড়ছে নদীর জলের ঢেউ। আয়লার ধাক্কায় তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন সহ উপকূলের বিস্তীর্ণ এলাকা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে ঝড়ের ঝাপটা মোকাবিলায় প্রাণহানি আটকাতে একাধিক ফ্লাড সেন্টার তৈরি করে প্রশাসন। উপকূলবর্তী এলাকার গ্রামে গ্রামে চলছে প্রশাসনের মাইকিং। আবেদন একটাই, ঝড়ের আগে ফ্লাড সেন্টারে আশ্রয় নিক বাসিন্দারা। রাস্তা থেকে কিন্তু প্রচুর জল ঢুকছে, আপনারা আগে থেকে কিন্তু সেন্টার জানেন, যার ফলে জিনিসপত্র নিয়ে আসুন, আমাদের সঙ্গে চলুন। আমরা দেবনগর মুখ্যরা জিল্লা স্কুলে আপনাদের জন্য থাকার ব্যবস্থা করেছি, আপনারা ওখানে চলুন। প্রশাসনের অনুমান, ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় সাগরদ্বীপ, কৈখালী, ঘোড়ামারা, মৌসুমীদ্বীপ, বাসন্তী, ঝড়খালির নামখানা পাথর প্রতিমায় ক্ষয়ক্ষতি বেশি হতে পারে। তাই বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সাইক্লোন সেন্টারগুলিতে নিয়ে যেতে তৎপর প্রশাসন, কারণ অভিজ্ঞতা বলছে প্রযুক্তির সাহায্যে এখন ঘূর্ণিঝড়ের নির্ভুল গতিবিধি জানা সম্ভব। সেই মতো প্রতিবারই প্রশাসন একাধিক পদক্ষেপ করে। বিপজ্জনক এলাকা খালি করতে আগাম সতর্ক করে প্রশাসন, কিন্তু তারপরও অনেকেই ফ্লাড সেন্টারে যেতে চান না। ঝড় বৃষ্টি শুরু হলেও কাঁচা বাড়িতেই থেকে যান অনেকে। এতেই বিপদ, শেষ মুহূর্তে ফ্লাড সেন্টারে পৌঁছানো সম্ভব হয় না। সতর্কতার অভাবে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয়। ঝড় এবছর এসছে, তবে গ্রামবাসীদের একাংশ বলছেন তারা এবছর যাবেন না ফ্লাড সেন্টারে। প্রশাসন যেতে বলেছিল, কিন্তু আমাদের বাড়িতে জিনিসপত্র, গরু, ছাগল, হাঁস, মুরগি, আমরা এ নিয়ে ফ্লাড সেন্টারে গিয়ে যেতে পারবো না। নদী বাঁধ ঠিক করেনি, আর ফ্লাড সেন্টারে গিয়ে কি করবো? এখন যদি নদী বাঁধটাকে ঠিক করতো তাহলে না ফ্লাড সেন্টারে যাওয়ার চিন্তা ভাবনা নিতাম। ভেসে গেলে ভেসেই যাবো। প্রশাসন সূত্রে খবর, ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিপজ্জনক এলাকা থেকে ৬০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরানোর সিদ্ধান্ত হয়েছে। ফ্লাড সেন্টারে পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে। বেবি ফুড থেকে পর্যাপ্ত পানীয় জলের পাউচ, বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। এখানে সিভিক ভলান্টিয়াররা বললো যে নিরাপদ মানে স্থানে যেতে, তাই নিয়ে যাচ্ছে। এটা বললো এখানে কোথায় ফ্ল্যাট সেন্টার আছে। প্রশাসন সতর্ক হতে হবে উপকূলের বাসিন্দাদেরও। শেষ মুহূর্তে নয়, সময় থাকতেই কাঁচা বাড়ি, বিপজ্জনক এলাকা থেকে বেরিয়ে ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে হবে, তাহলেই দুর্যোগ থেকে রক্ষা। TV9 বাংলা। একেবারেই তাই, এই দুর্যোগের জন্য, এই দুর্যোগের প্রভাবে বেশ কিছু মানুষকে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হবে। হেমনগরে এরকমই ত্রাণ কেন্দ্রগুলোর কি অবস্থা, একটি ত্রাণ কেন্দ্রে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সৌরভ দত্ত। সেখানকার ছবিটা একবার সৌরভের থেকে আমি সরাসরি দেখব। ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হেমনগরের কর্মতীর্থ যেখানে রয়েছে, সেই কর্মতীর্থ ভবনে তৈরি হয়েছে অস্থায়ী আশ্রয়স্থল। কীরকম সেই ব্যবস্থা? ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলোর ব্যবস্থা নেই। এই আশ্রয়স্থলেই এসে হাজির হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। তারা পাশের একটি গ্রামে থাকেন, তারা এই ঘরের মধ্যে রয়েছেন, অন্ধকারের মধ্যে তারা বসে রয়েছেন। আর TV9-এর আলো ছাড়া আর কোনো আলো এখানে নেই, এক ফোঁটা আলো নেই। আলো নেই, খাবার দাবার, জলের ব্যবস্থা? জল আমি বাড়িতে নিয়ে এসেছি। জল আপনি? হ্যাঁ, নিয়ে আসছি। এখানে কোনো জলের, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই? না। খাবার দাবারের ব্যবস্থা? না, এখনো হয়নি। এখনো হয়নি? না।
এইভাবে অন্ধকারের মধ্যে বসে রয়েছেন? হ্যাঁ, তো কি করবো। কোন গ্রাম থেকে এসছেন? এই তো পাশে, হাটখোলার পাশে। হাটখোলার পাশের গ্রাম। বাড়ি যেখানে আপনাদের বাড়ি, সেখানে কেমন অবস্থা? কেন এখানে আসতে হলো কেন? ও ঘর দরজা নিয়ম। ঘর দর নেই? মাটির ঘর? হ্যাঁ, মাটির ঘর। কুমারী মণ্ডল, গঙ্গাধর মণ্ডল, চারিদিকে দরজায় ঝাপটা মারছে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া। তার মধ্যেই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তারা বসে রয়েছেন। এক ফোঁটা জল পর্যন্ত তাদের জন্য দেওয়া হয়নি। বাড়ি থেকে হাতে করে নিয়ে এসছেন এই জলই তাদের সম্বল। সেই জল নিয়ে এসছেন তারা, সেই জলটুকুই রাখা হয়েছে। খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। আর এই পরিস্থিতিতেই এইভাবেই আশ্রয় দিচ্ছে এখানকার প্রশাসন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষগুলোকে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, হেমনগর। আমার সহকর্মী সৌরভ দত্তর পাঠানো প্রতিবেদন আপনাদের দেখাচ্ছিলাম। সেই সমস্ত মানুষজনের বক্তব্য, তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম যে কি অসহায়ভাবে তারা রয়েছেন। ত্রাণ শিবিরে পর্যাপ্ত বন্দোবস্ত নেই। আমি এবার সরাসরি সৌরভের কাছে যাই। আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি বেশ কিছু ত্রাণ শিবির ঘুরে দেখলে, সেখানে বেশ কিছু অপর্যাপ্ত পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি কি কি দেখলে? ওখানে কোন কোন বিষয়ের অভাব, বন্দোবস্ত ঠিক কোন কোন জায়গায় কীরকম রয়েছে, একটু বিস্তারিত জানতে চাইব প্লিজ। শুভজিৎ, অপ্রস্তুতের যে ছবিটা এই একটু আগে যে প্রতিবেদন আমরা আমাদের দর্শকদের দেখালাম হেমনগর বাজারে, সেখানে একজন বৃদ্ধ দম্পতি রয়েছেন, ফুলকুমারী মণ্ডল, গঙ্গাধর মণ্ডল, যাদের সেখানে তখনও পর্যন্ত আলোর ব্যবস্থা হয়নি, জলের ব্যবস্থা হয়নি, খাবার দাবারের ব্যবস্থা হয়নি। আরও একটা ছবি দেখাবো। এই মুহূর্তে আমরা হেমনগরের রায়বঙ্গল নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। ইনি গ্রামবাসী রয়েছেন। কি করছেন আপনারা এত রাত্রে? আমরা এখন এই গ্রামে যাতে জল না ঢোকে একটা জায়গায় ফাটল নিয়েছে, সেইখানটায় আমরা পঞ্চায়েত বা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সেই জায়গাটা মেরামত করছি। এই রাতে ঝড় জলের মধ্যেই, দুর্যোগের মধ্যে এটা আমাদের কোনো ব্যাপার না। আমাদের এই ঝড় জল দুর্যোগের মধ্যে লড়াই করে আমাদের বাঁচতে হয়। বাঁধগুলোর এই পরিস্থিতি কেন? হঠাৎ করে পরিস্থিতি, কিছু জায়গায় একটু ফাঁকা ছিল, ঢেউয়ের তোড়ে জল ফাঁকা, মাটি ফাঁকা করে দিয়েছে, দিয়ে ফাটল নিয়েছে। এখন কতজন কাজ করছেন? এখন কাজ করছি আমরা 40 থেকে 50 জন ওখানে কাজ করছি। আগে কাজ করছেন কিভাবে মেরামত করার চেষ্টা করছেন? পলিথিন, পঞ্চায়েত থেকে পলিথিন আনা হয়েছে, সেই পলিথিনটা দেওয়া হচ্ছে। ওর উপর দিয়ে বাঁশ দিয়ে আমরা মোটামুটি যাতে জলটা, ঢেউটা ওই মাটিতে না লাগে, যেন রক্ষা হয়, সেইভাবে আমরা আপাতত এটা মেরামতি করছি। তুমি বুঝতেই পারছো যে ঝড়ের যে গতিবেগ বাড়ছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, মুষলধারায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, রেমালের যে আগমন বার্তা, সেই আগমন বার্তা কার্যত দুয়ারের রেমাল। সেই পরিস্থিতিতেও এখানে নদী বাঁধ মেরামতির কাজ চলছে, কারণ নদী বাঁধে ফাটল দেখা গিয়েছে এবং গ্রামবাসীরা সেই পরিস্থিতিতে এখন 40-50 জন গ্রামবাসী। একদমই তাই। সেই পরিস্থিতির মধ্যেও তাদেরকে এভাবে নিজেদেরকে পথে নামতে হয়েছে, হাত লাগাতে হয়েছে। সৌরভ, সাবধানতার সঙ্গে প্লিজ তুমিও থাকো, যারা সেখানে রয়েছেন তাদের কাছেও আমি একই কথা বলবো। কিন্তু বাঁধগুলোর এরকম অবস্থা কেন? দিনের পর দিন এই অবস্থা। ভোট আসে, ভোট যায়, নানা রকম প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু বাস্তবায়ন দেখা যায় না কেন? এক্স্যাক্টলি কি পরিস্থিতি বাঁধগুলোর একবার দেখাবো আপনাদের। আমার সহকর্মী রনিপা আপনাদের সামনে সেই প্রতিবেদন তুলে ধরবেন। ঘূর্ণিঝড় আসে, বাঁধ ভাঙে, সুন্দরবনের মানুষজন ভোগেন, কিন্তু নেতারা প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি সেটা কি রক্ষা হয়? দুটো ছবি আপনাদেরকে দেখাবো। একটা দেখছেন গোসাবার রায়বেলিয়া, আর একটা ছবি দেখতে পাচ্ছেন বসিরহাটের ছবি, বসিরহাটের ইছামতির পাড়। এখন সেখানকার গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে কিন্তু নির্ভর করছে না তাদের উপর, তারা নিজেরাই বাঁধ রক্ষা করতে নেমে পড়েছেন। কারণ কোথাও নড়বড়ে বাঁধ, কোথাও বাঁধে দেখা গেছে ফাটল। নিজেদের জীবন তো বাঁচাতে হবে, তাই তারা নিজেরাই নেমে পড়েছেন বাঁধ রক্ষা করতে। আজ জোড়া ফলা, কি ফলা আছে? এক রেমাল, পাশাপাশি ভরা কোটাল। এই জোড়া ধাক্কায় রাতে ঠিক কি হবে? আমরা থাকবো কি করে, সেইটাই চিন্তার বিষয় আছে। জিনিসপত্র গুছিয়ে স্কুল টিস্কুল দেখতে হবে, কোথায় যাবো। ভয় লাগছে, বাঁধ তো ভেঙে যাওয়ারই তো কথা, যে অবস্থা আছে তো ভেঙে যাবে। ভয় তো লাগবে, কি ভয় লাগবে না? এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? ঘূর্ণিঝড় আসার আগেই নদী যেন সমুদ্র। গোসাবায় দুর্গাদোয়ানির একুল ওকুল কার্যত মিশে গেছে। বাংলার দক্ষিণতম প্রান্তের শেষ জনপদ কুমিরমারির হেমনগরে রায়মঙ্গলের জলস্তর বাড়ছে উৎকণ্ঠা।
বাঁধ ভাঙার ভয়ে কাঁপছে সন্দেশখালী। প্রশাসনের অপেক্ষায় না থেকে গোসাবার রাঙাবেলিয়ায় বাঁধ রক্ষায় নেমেছেন গ্রামবাসীরা। ভরা কোটালে জলস্তর বাড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু এবার ভয় ধরাচ্ছে রেমাল। নদীগুলো উত্তাল, বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়ছে বাঁধে। সুন্দরবনের একের পর এক দ্বীপে নদীর জলস্তর যেভাবে বাড়ছে তা আতঙ্ক ধরানোর জন্য যথেষ্ট। বিপর্যয়ের তার আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে যে গোসাবা যে নদী রয়েছে, নদীর বাঁধে কিন্তু এখন আছড়ে পড়ছে নদীর জলের ঢেউ এবং নদীর জল কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। কোথায় যাব কিংবা কিভাবে থাকবো আমরা সেটাই বুঝতে পারছি না। গ্রামের লোকজন এসে পলিথিন দিয়ে আমরা মোটামুটি স্বাভাবিক যাতে আমাদের ক্ষতি না হয় সেই চেষ্টাটা আমরা করেছি। চারিদিকে অবজারভেশনে রাখা হয়েছে, ঠিক আছে। সমস্ত ঘাটে এনডিআরএফ টিম ডিউটি করছে, থানার প্রশাসন থেকে সমস্ত কিছু সতর্কবার্তা করা হয়েছে, মাইকিং করা হচ্ছে। কুমিরমারির হেমনগরে ফুঁসছে রায়মঙ্গল, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। দুর্যোগের ভয় নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের মুখ ফ্যাকাশে। ভরা কোটালের হাত ধরে জল কিন্তু বাড়তে শুরু করেছে। কুমিরমারির যে বাঁধ, সেই বাঁধে ঢেউ পড়তে শুরু করেছে, ঢেউ লাগতে শুরু করেছে, ঢেউ আছাড় মারছে ইতিমধ্যে। এখানে এখন এই জল বাড়ছে, এখন খুব আছে ভয়ঙ্কর ব্যাপার। দুটো কোনাই খারাপ আছে বা ওখানে যখন তখন যে মুহূর্তে ভেঙে যেতে পারে। আয়লা আমফান থেকে ইয়াস, একটার পর একটা ঘূর্ণিঝড়ের ধাক্কায় ভেঙেছে সুন্দরবনের একের পর এক বাঁধ। সন্দেশখালীর ছোট কলাগাছিয়ার বাসিন্দাদেরও সেই অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এতদিনে বাঁধ মেরামতির বন্দোবস্ত কি হয়েছে? উত্তম সর্দার মানে হ্যাঁ, ওদেরই সব দলবল আছে, তখন এসেই ঠেঙে দিয়ে চলে যাবে। বাঁধের কথা বললেই হ্যাঁ, ভাঙা বাঁধের পাড়ে দাঁড়িয়ে TV9 বাংলা যোগাযোগের চেষ্টা করে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের সঙ্গে, কিন্তু তিনি ফোন ধরেননি। কি হবে, কোথায় যাবেন তারা, কোনো কিছুতেই যেন ভ্রুক্ষেপ নেই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের। রেমাল আসার আগেই রায়দিঘিতে হাজির প্রবীণ CPM নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এই দুর্যোগের মধ্যেও তাকে দেখা গেল চেনা মেজাজে। নির্বাচন সামনে, রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক, একে অপরের হাত ধরে সবাই নিজেকে বাঁচাবার চেষ্টা করুন। যত সময় গড়াচ্ছে সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকার মানুষের মনে চেপে বসছে ঘূর্ণিঝড় রেমালের ভয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে ভয় পেয়ে রয়েছেন, আর সেই ভয় একটা সময় ক্ষোভে পরিণত হয়েছে। নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন গোসাবার স্থানীয় মানুষজন। অভিযোগ কি? তারা অভিযোগ করছেন ভয়ঙ্কর টাকা নেতাদের পকেটে ঢুকেছে, কিন্তু বাঁধ মেরামতি হয়নি, কোনোভাবে বাঁধ মেরামতি হয়নি। ভোটের প্রতিশ্রুতি কোথায় গেল, এই প্রশ্নের উত্তর তারা এই সময় দাঁড়িয়ে আরও একবার খুঁজছেন। এতদিন একটা নদী বাঁধ ঠিক করতে পারেনি, এত টাকা পয়সা আছে, যারা নিজেদের পার্টি ফান্ডে যেসব টাকা পয়সা আছে সেসব তো নিজেরাই খেয়ে ফেলেছে। পার্টির লোক তো নদী বাঁধটাকে ঠিক করতে পারতো। পার্টির লোকেদের বাড়ি দেখে আসুন, তিনতলা, তাহলে এখানে নদী বাঁধটা তারা ঠিক করেনি। তাদের ব্যাংক ব্যালেন্স দেখুন, তারা জমির পর জমি জায়গা কিনছে, তাহলে তারা নদী বাঁধ আগে ঠিক করেন, তাদের সাথে এখন কি করবো ফেলা সেন্টারে গিয়ে? একরাশ ক্ষোভ তারা শুধু উগরে দেননি, তারা সরাসরি অভিযোগ করছেন যে যারা রাজনৈতিক কর্মী বলে দাবি করছেন তাদের বাড়ি প্রাসাদোপম হচ্ছে, কিন্তু যেই বাঁধ এলাকার মানুষজনকে বাঁচাবে এই ধরনের পরিস্থিতিতে, সেই বাঁধের কোনো মেরামতি নেই। আমার সহকর্মী সুশোভন সেই এলাকায় গিয়েছিলেন, তাদের কথা শুনেছেন। আমি সুশোভনের কাছ থেকে আরও একটু ডিটেল জানতে চাইব। সুশোভন, এই অভিযোগ তো একদিনের নয়, এই পরিস্থিতি তো আজ হয়েছে, আগে হয়নি এমনটা নয়, পূর্বাভাসও ছিল। এত প্রতিশ্রুতি, বাস্তবায়ন নেই কেন? দেখো, তারা সেটাই বলছেন যে সুন্দরবন বা এই সমস্ত জায়গায় যে নদী বাঁধ ভাঙতে পারে, এটা তাদের কাছে নতুন নয়, কিন্তু কেন সেটা আগে থেকে আগাম ব্যবস্থা নেওয়া হয় না? কোথায় ত্রুটি রয়েছে? প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি শেষ থাকে না, কিন্তু কোথায় ত্রুটি সেটা এখনো পর্যন্ত তারা বুঝতে পারে না।
আমি ঠিক যেই জায়গায় রয়েছি তোমাকে দেখানোর চেষ্টা করব যে যাদের একেবারে বাড়ি ভেসে যেতে পারে সেই সমস্ত জায়গা থেকে তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করতেই পারো এই কজন, একেবারেই আমি বলছি এই কজন। তার কারণ এদের অধিকাংশ লোক তারা কিন্তু বাড়িতে, আর বাড়িতে কেন সেটা তুমি বুঝতেই পারছো যে তারা বাড়িতে এই কারণেই তারা এখনো জানেন না যে তাদের কতটা ক্ষয়ক্ষতি হবেন। একদিকে যেমন হাওয়ার দাপট বাড়ছে, কত গতিবেগ বাড়াচ্ছে, আর এদের যেন ক্ষতি কিছুটা হলেও কমে তার জন্য তারা বাড়িতে রয়েছেন। একটু জিজ্ঞাসা করি, আচ্ছা সবাই কি এখানে এসছে আপনাদের? হ্যাঁ, ছেলে বাড়ি, হ্যাঁ ছেলে বাড়ি। কে কে বাড়িতে আছে? বাড়িতে 3 জন। কেন বাড়িতে আছে কেন? বাইরে তো প্রচন্ড জ্বর। হ্যাঁ, বাড়িতে আসতে পারি না এখন, একটু পরে আসবে। হ্যাঁ, একটু পরে আসবে, এখন আসতে পারি না। বাড়ির জিনিসপত্র এসে একদম গাং সাইডে বাড়িতে। বাড়িতে কি সবাই এসছে না এখনো পর্যন্ত কেউ রয়েছে? দুজন আছে বাড়িতে। কেন বাড়িতে আছে কেন? এই জিনিসপত্র রয়েছে ঘরে, যদি কোনো কিছু হয় তখন কি করে উদ্ধার করবে, তার জন্য ওরা দুজন বাড়িতে আছে। তারা কি আসবে না? তাদের তো ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু তারা জিনিসপত্র গুছাচ্ছে, যদি সময় পায় আসবে। দেখো বিভিন্ন জায়গায়, তোমাকে আর এক জায়গায় নিয়ে যাব। আপনি দীর্ঘ সময় ধরে এখানে বসে রয়েছেন। আচ্ছা এইখানে যে আছেন, এখানে পর্যাপ্ত জল খাওয়া দাওয়া পেয়েছেন? না না, আমরা বাড়িতে দুটো মুড়ি নিয়েছি, একটু জল নিয়েছি, তাই খেয়েছি আমরা। এইখানে কোনো খাওয়া দাওয়া রাতে? না, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে কি করবেন? আর বাড়ির সবাই এসছে? না, বাড়ি আছে, স্বামী আছে, বড় বৌমা আছে, সব ছেলে আছে। কেন মানে তারা আসবে না? প্রতি বারংবার এরকম হয়, তার জন্য বাড়ি আছে, কিছু যদি বাঁচাতে পারে। তো বারংবার হয়, আপনারা তো বলেন, কোথাও তো বলেছেন, লাভটা কি লাভ? কোনো লাভ নেই। এরকম অনেকে নিয়ে যায়, অনেকে এ করে, কি লাভ? আমাদের কোনো লাভ হয় না। তো তুমি শুনতেই পেলে যে কোনো লাভ হয় না, কিন্তু প্রতি বছর তাদের এখানে কোনো না কোনো কারণে আসতে হয়, তার নেপথ্যে থাকে একটা সাইক্লোন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তারা রীতিমতো চিন্তিত, যেভাবে হাওয়ার দাপট বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে মোকাবিলা করবেন কি করে তারা এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় রয়েছেন। শুধু তাই নয়, তাদের সেই ক্ষোভও রয়েছে। দিনের পর দিন এই পরিস্থিতি, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই তাদের এই পরিস্থিতির শিকার হতে হয় কেন? যারা প্রতিশ্রুতি দেন তারা এই পরিস্থিতি মোকাবিলায় কেন পথে নামেন না? এই প্রশ্ন আরও একবার এই পরিস্থিতিগুলো একটু জোরালোই করলো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুশোভন, তুমি সাবধানতার সঙ্গে এলাকায় কাজ করো, সেখানে তোমার কাছ থেকে আপডেট নেবো। আমার সহকর্মী কমলেশের কাছে আরও একবার যাবো। আমার সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। কমলেশের কাছ থেকে জানতে চাইবো, কমলেশ লেটেস্ট আপডেট কি? এই মুহূর্তে রিমালের অবস্থান কোথায়? দেখো এই মুহূর্তে যেটা বলা যায়, এই জাস্ট কথা বলতে বলতে আপডেট এলো ক্যানিং থেকে 110 কিলোমিটার, ক্যানিং থেকে 110 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে রয়েছে এবং সাগরের কাছাকাছি প্রায় চলে এসছে। ঘূর্ণিঝড়ের যেটা বলছিলাম, যে ঘূর্ণিঝড়ের যে একটা তোর গোল চাকতির মতো, একটা মোটামুটি গোল চাকতির মতো তার সামনের দিকের যে মেঘ, সেই মেঘ মোটামুটি আমাদের উপকূলের ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছে। The landfall process has commenced over coastal areas of Bangladesh and adjoining West Bengal. It will continue for next 4 hours. আমরা সবার আগে আমাদের দর্শকদের জানাচ্ছি, আবহাওয়া দপ্তর এইমাত্র জানালো ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকতে শুরু করে দিয়েছে। আমরা এখানে একটা অ্যানিমেশনে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় ঢোকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আগামী 4 ঘন্টা ধরে, দেখো ঘূর্ণিঝড়ের পরিধি কয়েকশো কিলোমিটার হয়, তার সামনের দিকটা স্থলভাগে ঢুকতে শুরু করে দিয়েছে এবং আগামী 4 ঘন্টা ধরে ঘূর্ণিঝড়ের প্রথমে সামনের দিকটা, তারপর সেন্টার, তারপরে পেছনের অংশটা, এই পুরো অংশটা ভেতরে ঢুকে যাবে। এই পর্বটা আগামী 4 ঘন্টা ধরে, অর্থাৎ এখন 9:30 বাজে, এখন থেকে যদি 4 ঘন্টা ধরা হয়, 10:30, 11:30, 12:30, 1:30, এই 4 ঘন্টা ধরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রসেস চলতে থাকবে। এবং এখানেই সবথেকে বেশি আশঙ্কার জায়গাটা, যেটা আমাদের প্রতিনিধিরা উপকূল থেকে তুলে ধরছিলেন, নদীতে জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে। কারণ ভরা কোটাল রাত 11টার সময় সাগর দ্বীপে ভরা কোটাল থাকবে, তার আগে জলস্তর বাড়তে থাকবে। একেবারে কিছুক্ষণ আগে তুমি যেরকম বলছিলে যে এই জোড়া ফলায় সেখানে বিপর্যয়ের আশঙ্কা আরও বেশি, কিন্তু এই মুহূর্তের লেটেস্ট আপডেট যে ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে রেমালের, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি কমলেশ। আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন সরাসরি সাগরদ্বীপ থেকে। সুপ্রিয়,
ইতিমধ্যেই ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। তুমি সাগরদ্বীপে রয়েছো, সেখানে কি দেখা যাচ্ছে, কি ছবি, কি প্রভাব, একটু আমাদের বিস্তারিত বলো প্লিজ। শুভজিৎ, দেখো এই ঘূর্ণিঝড় রেমালকে ঘিরে আবহাওয়া দপ্তর বা হাওয়া অফিসের কর্তারা যে আশঙ্কা বা দুর্যোগের সম্ভাবনার কথা জানাচ্ছিলেন তার বাস্তব ছবিটা কিন্তু এই সাগরদ্বীপে দেখা যাচ্ছে। তার কারণ হাওয়া অফিসের কর্তারা যেটা আরও জানিয়েছেন, আমার ক্যামেরা পার্সন তুষার ঘটককে বলবো বাইরের ছবিটা একটু দেখানোর জন্য। তারা যেমনটা জানাচ্ছিলেন যে এই সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোনো একটি জায়গাতে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু এই সাগরদ্বীপে ইতিমধ্যেই যে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে তাতে কিন্তু আমাদের এই হোটেলের বাইরে, এখান থেকে কিন্তু বাইরে বেরোনোর মতন কোনো পরিস্থিতি নেই। তার কারণ বাইরে দমকা হওয়ার দাপট এতটাই বাড়তে শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত যেটা আমরা হাওয়া অফিস সূত্রে জানতে পারছি যে এই সাগরদ্বীপ থেকে 125 থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় 16 কিলোমিটার বেগে সে স্থলভাগের দিকে এগোচ্ছে। কিন্তু এখনই কিন্তু যে মুষলধারায় বৃষ্টি এবং তার সঙ্গে দমকা হওয়ার দাপট, তাতে কিন্তু বাইরে বেরোনোর কোনো রকম কোনো পরিস্থিতি নেই। সেই কারণে এখানে দাঁড়িয়েই আমাদের দর্শককে এই সাগরদ্বীপের যে পরিস্থিতি তা দেখাতে হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দারা, এই সাগরদ্বীপের যারা বাসিন্দারা, তারা যারা আশঙ্কার প্রহর গুনছেন, তারা কিন্তু অধিকাংশই স্থানীয় প্রশাসনের নির্দেশ মতন ফ্লাড শেল্টারগুলোতে আশ্রয় নিতে শুরু করেছেন। তার কারণ গত 3 বছর আগে ইয়াসের দাপট যখন তারা দেখেছিলেন, সেই সময় গ্রামের বেশ কিছু জায়গাতে নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়ে, ঘরবাড়ি ভেসে যায়, তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। এবারও কিন্তু সেরকমই একটা আশঙ্কা তারা করছেন, আর সেই কারণেই তারা ইতিমধ্যেই ফ্লাড শেল্টারগুলোতে আশ্রয় নিতে শুরু করেছেন। স্থানীয় প্রশাসন তারা তৎপর রয়েছে, কিন্তু তার মাঝেই যে ছবিটা দেখা যাচ্ছে যা রীতিমতো ভয়ানক বলা চলেছে, হাওয়ার দাপট বাড়ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে, গোটা এলাকা কিন্তু জনশূন্য হয়ে গেছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। তোমার থেকে আমি আবারও আপডেট নেব। আমি আরও একবার চলে যাচ্ছি নিউজ রুমে আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছে। আমি আরও একবার আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছে যাব। কিছুক্ষণ আগে আপনাদের আমরা জানিয়েছি যে ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে লেটেস্ট আপডেট, এই মুহূর্তে ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। আগামী 4 ঘন্টা ধরে ল্যান্ডফল চলবে। আগামী 6 ঘন্টা উপকূলে তাণ্ডব চলবে। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে উপকূলে। এখনো পর্যন্ত এই লেটেস্ট আপডেট পাওয়া গিয়েছে। তাহলে হোয়াট নেক্সট? পরিস্থিতি, জল কোন দিকে গড়াবে, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কি পূর্বাভাস, আমি কমলেশের কাছ থেকে জানতে চাইবো। কমলেশ, দেখো, পরিস্থিতি যত সময় গড়াবে তত খারাপ হবে, কারণ ল্যান্ডফল প্রক্রিয়া, ঘূর্ণিঝড়, তীব্র ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে ঢুকতে শুরু করে দিয়েছে। এবং এই গোটা প্রক্রিয়াটা, ল্যান্ডফল অর্থাৎ ঘূর্ণিঝড়টা পুরোপুরি স্থলভাগে ঢুকে যেতে যেতে অন্তত 4 ঘন্টা সময় লাগবে। এই গোটা পর্ব আগামী 6 ঘন্টা ধরে উপকূল, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকায় ঘন্টায় 100, 110, 120 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে ঝড় বইবে, দমকা বাতাস বইবে এবং সঙ্গে প্রবল বৃষ্টি হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দুপুরবেলা ভরা কোটালে পরেই দেখেছিলাম যে বাঁধগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। খানিকক্ষণ আগে একজন লাইভে বলছিলেন যে তারা পলিথিন দিয়ে বাঁধগুলো ঢাকার চেষ্টা করছেন যাতে প্রবল বৃষ্টিতে বাঁধগুলো গলে না যায়, সেখানে জলস্তর, বা ভাবতে পারছে পলিথিন দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করতে হচ্ছে। এতটাই অসহায় সেখানকার সাধারণ মানুষ। এই গতিতে যদি দমকা বাতাস বইতে থাকে এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে থাকে তাহলে, এবং যেহেতু ভরা কোটাল শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে জলস্তর বাড়বে। সাগরদ্বীপে 11টার সময় পূর্ণ মাত্রায় পৌঁছবে ভরা কোটাল, তার আগে থেকে জলস্তর বাড়তে বাড়তে যাবে। আগামী 4 ঘন্টা ধরে যদি ল্যান্ডফল চলে, তার মধ্যে ভরা কোটাল তার পূর্ণ মাত্রায় পৌঁছে, দুটো মিলে পরিস্থিতি ভয়ানক জায়গায় পৌঁছবে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু এই পরিস্থিতি ভয়াবহ যত সময়ের সঙ্গে সঙ্গে হবে, সেই সময় কিভাবে মোকাবিলা করা যাবে তার জন্য কিন্তু রীতিমতো বন্দোবস্ত গৃহীত হয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি কমলেশ। আমার সহকর্মী কমলেশ আমার সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে ল্যান্ডফল ইতিমধ্যে রেমালের শুরু হয়ে গিয়েছে। আগামী 4 ঘন্টা ধরে তাণ্ডব চলবে উপকূলবর্তী এলাকায়। কি পরিস্থিতি, পাশাপাশি ভরা কটালের জোড়া ফলায় পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কিন্তু এই সময় কি করণীয়, কি করণীয় নয়, সেটা আমার সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছেন। শুভজিৎ মিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। শুভজিৎ মিত্র সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে। কি প্রতিবেদন সেখানে রয়েছে, কি করবেন এবং কি করবেন না, একটু দেখুন প্লিজ। সময় কমছে, তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইয়াস আমফানের স্মৃতি নিশ্চয়ই এখনো টাটকা, আর তাই বোধহয় আশঙ্কাটা একটু বেশি। কি হয় কি হয়, আশা রাখতে পারি সকাল থেকে আপনারা TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন। কোথায় কি পরিস্থিতি তার যাবতীয় আপডেট আমাদের সহকর্মীরা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন।
প্রশাসন কোথায় কোথায় কি ব্যবস্থা নিয়েছে আমরা তাও দেখিয়েছি। আচ্ছা, নিশ্চয়ই সতর্কতামূলক ব্যবস্থা আপনারাও নিয়ে রেখেছেন, তাই তো? কিন্তু কোনো কিছু বাকি নেই তো? আর কিছু নিতে হবে না তো? চট করে দেখে নিন। ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সঙ্গে জলস্তর বাড়তে শুরু করেছে। নদীর বাঁধে কিন্তু এখন আছড়ে পড়ছে নদীর জলের ঢেউ এবং নদীর জল কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমরা বাঁচবো কি করে এই পরে যদি সন্ধ্যাবেলা ঝড়? প্রকৃতির রুদ্ররোষের মুখে মানুষ অসহায়, কিন্তু সময় থাকতে থাকতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। তাই প্রবল ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই আবহাওয়াবিদরা একের পর এক পরামর্শ দিচ্ছেন। সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকা যে কোনো ঝড়ের প্রথম ধাক্কাটা যাদের সহ্য করতে হয় তাদের উদ্দেশ্যে বার্তা, পাকা বাড়ি না থাকলে দ্রুত ফ্লাড সেন্টারে যান, ফ্লাড সেন্টারে আশ্রয় নিন। অসুস্থ সন্তান সম্ভবাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করার ব্যবস্থা করুন। পর্যাপ্ত খাবার, জল, ওষুধ ও পোশাকের বন্দোবস্ত রাখুন। বৈদ্যুতিক লাইনের সংযোগ ও গ্যাসের রেগুলেটর বন্ধ রাখা একান্ত জরুরি। গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। মৎস্যজীবীরা উপযুক্ত জায়গায় নৌকা বেঁধে রাখুন। গুজবে আতঙ্কিত হবেন না। স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় রেখে চলুন। অতি অবশ্যই মোবাইল ফোন, টর্চ ও ব্যাটারিতে চার্জ দিয়ে রাখুন। বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, আপনারা নিরাপদ স্থানে উঠবেন। ইতিমধ্যেই নবান্নের তরফে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নাম্বার 1070 এবং 033-2214-3526। আয়লা, আমফান, ফণি, ইয়াসের মতো বড় ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতা এবং সল্টলেকে প্রচুর গাছ ভেঙে বিপর্যয় ঘটে। তাই এই শহর ও শহরতলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। ঝড় শুরুর পর বাড়ি থেকে বেরোবেন না। বাইরে থাকলে গাছের তলায় দাঁড়াবেন না। জীর্ণ বাড়ির তলায় দাঁড়ানো বিপজ্জনক। গাছের তলায় গাড়ি পার্কিং এড়িয়ে চলুন। বাড়ির ছাদে বা কার্নিসে টব রাখবেন না। অসুস্থ সন্তান সম্ভবাদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা করে রাখা প্রয়োজন। প্রতিবেশী, একাকী, বয়স্ক মানুষদের দিকে খেয়াল রাখুন। ঝড়ের সময় বিদ্যুতের সংযোগ, গ্যাসের রেগুলেটর বন্ধ করে দিন নিয়ম মেনে। পর্যাপ্ত খাবার, ওষুধ ও পানীয় জলের ব্যবস্থা করে রাখা আবশ্যিক। মোবাইল ফোন, টর্চ ও ব্যাটারিতে চার্জ দিয়ে রাখুন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলা প্রয়োজন। মেজর ড্যামেজ টু থ্যাচড হাউসেস অ্যান্ড হার্টস। পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইন ড্যামেজ হওয়ার যথেষ্ট সময় ডিউ টু ব্রেকিং অফ ব্রাঞ্চেস, এবং চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্টেইং ইন ভালনারেবল স্ট্রাকচার। ভয় অত পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন। বিদ্যুতের পোলগুলো অল্পকে আমি বলে দিই, সব কেয়ার করতে ভালো করে। ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই, আমরা জেনারেটর রেখেছি, ব্যবস্থা করব। কিন্তু সারাতে তো টাইম দিতে হবে। দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে, বাংলায় যেটা প্রতি বছর হয় নদীমাতৃকাদের, দয়া করে তখন টিভিটা চালাবেন না, দয়া করে তখন এসিটা চালাবেন না। রেমালের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বিধাননগর ও কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার জারি করা টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1600333375, এছাড়াও 22861212, 22861313, 22861414 এই তিনটি নম্বরে যোগাযোগ করা যাবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কন্ট্রোল রুমের নাম্বার 8900793503 এবং 8900793504। এছাড়াও যোগাযোগ করা যেতে পারে 19121 এই হেল্পলাইন নম্বরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে এই ঝড় মোকাবিলায় রাজভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণের জন্য সারা রাত খোলা রাজভবন। রাতভর নজরদারিতে রাজ্যপাল সহ সিনিয়র আধিকারিকরা। 8 সদস্যের ইমার্জেন্সি মেডিকেল টাস্ক ফোর্স থাকছেন চিফ মেডিকেল অফিসার, 2টি অ্যাম্বুলেন্স। আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দীক্ষা, আর কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়েছে, আর কি পদক্ষেপ সেখানে করা হবে, ইন ডিটেল জানতে চাইবো।
দেখো, রাজভবন সূত্রে যেটা বলা হয়েছে, ইমিডিয়েটলি এই সাইক্লোনকে মোকাবিলা করার জন্য যা যা পদক্ষেপ করার তা রাজভবন করছে এবং তারা 24 ঘন্টা হেল্পলাইন চালু রাখছে। এবং শুধু তাই নয়, তারা 8 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছেন, মেডিকেল টাস্কফোর্স, এবং চিফ যে মেডিকেল অফিসার রাজভবনে রয়েছেন তাকে সবসময় পাওয়া যাবে। এবং যতক্ষণ পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজভবনের সমস্ত রকম হেল্প পাওয়া যাবে। শুধু রাজভবন নয়, রাজ্যপাল নিজে সারা রাত এই সমস্ত গভর্নর এবং যারা সিনিয়র অফিসার রয়েছেন তাদেরকে থ্রু আউট এই যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে পাওয়া যাবে এই যতক্ষণ তাণ্ডব চলবে বা তার পরবর্তী ক্ষেত্রে। শুধু তাই নয়, বলা হয়েছে রাজভবন খুলে দেওয়া হবে যদি কারো আশ্রয়ের অভাব হয়ে থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যারা রাস্তায় থাকেন বা যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি পরিমাণ, তাদের জন্য রাজভবন খুলে দেওয়া হবে এবং ততক্ষণ পর্যন্ত সমস্ত রকম অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত এই ঝড়ের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের মেডিকেল সার্ভিস থেকে শুরু করে সবটাই। অর্থাৎ আমরা দেখলাম আগে যেমন রাজভবন সক্রিয় ছিল বিভিন্ন ব্যাপারে, আবার এই রিমালকে কেন্দ্র করে সমস্ত বিতর্ক মাঝখানে কিন্তু আবার রাজভবন কন্ট্রোল রুম খুললো এবং রাজ্যপাল সেখানে নিজে থাকবেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে। ধন্যবাদ দীক্ষা। কথা বলছিলাম আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। এই রেমাল মোকাবিলার জন্য কলকাতা এবং উপকূলবর্তী জেলার কি পরিস্থিতি, কিভাবে তারা মোকাবিলা করবেন, ইন ডিটেল বলবেন আমার সহকর্মী শুভজিৎ মিত্র। শুভজিৎ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে, ক্ষয়ক্ষতি আটকাতে, মৃত্যু আটকাতে বাড়তি সতর্ক পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলা প্রশাসন। সতর্কতামূলক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন। 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর। দামাল রেমালের ঝাপটায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা এই 3 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় ঘন্টায় ঘূর্ণিঝড়ের অবস্থান তুলে ধরছে, সেই মতোই প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে মংলার কাছে আছড়ে পড়তে পারে রেমাল। উপকূলবর্তী এলাকায় তাই চূড়ান্ত সতর্ক দক্ষিণ 24 পরগনা প্রশাসন। সাগরদ্বীপে মোতায়েন জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। নদী তীরবর্তী এলাকায় দফায় দফায় মাইকিং। বিপজ্জনক এলাকায় বাসিন্দাদের ফ্লাড সেন্টারে পৌঁছে দিচ্ছে পুলিশ, এনডিআরএফ টিম। সাগরদ্বীপ, মৌসুমী দ্বীপ, ঘোড়ামারা, কৈখালিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা। একাধিক ফ্লাড সেন্টারে থাকার ব্যবস্থা। সোমবার পর্যন্ত ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বিডিও অফিসে কন্ট্রোল রুম থেকে নজরদারি। উত্তর 24 পরগনাতেও রেমাল মোকাবিলায় হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ একাধিক এলাকায় এনডিআরএফ টিম। শতাধিক ফ্লাড সেন্টারের ব্যবস্থা। কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরানোর চেষ্টা। যোগাযোগ ব্যবস্থার জন্য স্যাটেলাইট ফোন প্রস্তুত। গোসাবায় বিডিও অফিসের কন্ট্রোল রুম থেকে নজরদারি। উইকেন্ডে দীঘায় পর্যটকদের ভিড় বাড়ে, তাই ঘূর্ণিঝড়ের বিপদ থেকে বাঁচতে সতর্ক দীঘা প্রশাসন। সমুদ্রে নামতে মানা, সৈকতে পুলিশ ও এনডিআরএফ টিমের লাগাতার মাইকিং। কোলাঘাট, গেঁওখালি, জুনপুট, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ একাধিক এলাকায় বাড়তি সতর্কতা। তমলুক জেলা শাসকের অফিস থেকে চলছে নজরদারি। আয়লা, ফণী, বুলবুল, আমপান, ইয়াস। গত 15 বছরে যতবার ঘূর্ণিঝড় এসেছে ততবারই গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিপর্যস্ত হয়েছে কলকাতার জনজীবন। তাই আগাম সতর্ক কলকাতা পুরসভাও। সূত্রের খবর, নিকাশি, বিদ্যুৎ ও জঞ্জাল অপসারণ দপ্তরকে সতর্ক করা হয়েছে। উপড়ে পড়া গাছ দ্রুত সরাতে বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। জমা জল সরাতে 392টি পাম্প। বাতিস্তম্ভগুলিতে বাড়তি নজর কলকাতা পুরসভার। পরিস্থিতি মোকাবিলায় সিএসসিকে প্রস্তুত থাকার নির্দেশ। মুম্বাই থেকে শিক্ষা নিয়ে বিপজ্জনক হোর্ডিং, বোর্ড খুলে ফেলার নির্দেশ। রাত্রিরে হাই টাইড অর্থাৎ যে জোয়ার সেটা আসছে 3টের সময়, অর্থাৎ আমাদের প্রায় 2টোর থেকে বা তার আগের থেকে আমাদের আর জল গঙ্গায় দিতে পারবো না। সেখানে আমাদের লক গেটগুলোকে ফেলে দিতে হবে, নাহলে উল্টে জলটা ঢুকে যাবে শহরে। 4-5 ঘন্টা জল থাকবে। উই আর নট ম্যাজিশিয়ান। কলকাতার পাশাপাশি প্রতিবারই বিধাননগর পুর এলাকায় ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি প্রচুর হয়। তাই 41টি ওয়ার্ডে 6টি বোরোতে কন্ট্রোল রুম চালু। জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলিতে সতর্কতা। 25 থেকে 28 মে পর্যন্ত পুরসভার কর্মীদের ছুটি বাতিল। ঘূর্ণিঝড় রেমালের গতিবিধির দিকে নজর রয়েছে নবান্নের কন্ট্রোল রুমের। আপৎকালীন যে কোনো পরিস্থিতির জন্য জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ। সব মিলিয়ে দামাল রেমালকে সামলাতে সব রকম চেষ্টা করছে রাজ্য প্রশাসন। সতর্ক থাকার পরামর্শ জেলাবাসীকে। TV9 বাংলা।
ইতিমধ্যে রেমালের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। আগামী 4 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। শহর কলকাতার কি পরিস্থিতি আমি জানবো আমার সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুজয়, জানতে চাইবো যে শহর কলকাতার এই মুহূর্তে কি কি ছবি নজরে আসছে, কি পরিস্থিতি? দেখো, প্রথমেই বলি যে কলকাতা পুরসভার পাশাপাশি কলকাতা পুলিশ সব রকমভাবে প্রস্তুত রয়েছে। প্রত্যেকটা ডিভিশনে কলকাতা পুলিশের যে বিপর্যয় মোকাবিলা দল, সেই বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রয়েছে। প্রত্যেক থানার যে টিম, সেই প্রত্যেক থানার টিমের কাছে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য যা যা সামগ্রী দরকার সমস্ত সামগ্রী রাখা হয়েছে। বিকেল থেকেই আমরা দেখলাম শহর কলকাতার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু বদলাতে শুরু করলো। তার কারণ সাধারণ মানুষের মধ্যেও এই ঘূর্ণিঝড় নিয়ে একটা আতঙ্ক এবং সচেতনতার ছবি সেটা নজরে এসেছে। তার কারণ কলকাতার রাস্তাঘাট সময় বাড়ার সঙ্গে সঙ্গেই ফাঁকা হতে শুরু করেছে। মানুষ কিন্তু আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের নিরাপদ আস্তানা, নিরাপদ জায়গা, নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন, যাতে এই ঘূর্ণিঝড় মোকাবিলা তারা যতটা সম্ভব নিরাপদ থাকতে পারেন। প্রত্যেকেই কিন্তু উদ্বেগে রয়েছে, রাজ্যবাসী উদ্বেগে রয়েছে। তার কারণ যত সময় আসছে ইতিমধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, ফলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উদ্বেগ এবং আতঙ্ক দুটোই বাড়তে শুরু করেছে। মানুষ যেমন সচেতন রয়েছে, মানুষকে সচেতন করেছে রাজ্য প্রশাসন, পুলিশ থেকে শুরু করে কলকাতা পুরসভা, বিপর্যয় মোকাবিলা দল। সচেতনতার পাশাপাশি তারা সেই বন্দোবস্ত কিভাবে মোকাবিলা করবেন সেই বন্দোবস্ত এক্ষেত্রে গৃহীত হয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুজয়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে আবারও আপডেট নেব আমি। আপাতত ধন্যবাদ সুজয়। অন্যদিকে ল্যান্ডফল তো শুরু হয়ে গিয়েছে, এরপর কি কতটা প্রভাব পড়বে, কিভাবে এই রেমাল ধেয়ে যাবে কোন কোন দিকে, ইন ডিটেল জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী শুভজিৎ মিত্র। একবার শোনাবো। আজ সারা রাত দুর্যোগ চলবে, কি মনে হয় আগামীকাল সকালে আকাশ পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে? না, তেমন আশা নেই। আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার উত্তরের 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, উপকূল থেকে উত্তরবঙ্গ এই রেমালের দাপট থেকে কারণ নিস্তার নেই। ক্যালেন্ডারে পাতা উল্টে গেলেও বৃষ্টির হাত থেকে নিষ্কৃতি নেই বাংলার। ঘূর্ণিঝড়ের এমনই গতিপথ, উপকূল থেকে উত্তরবঙ্গ বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা। কোথায় কি সতর্কবার্তা এখনও রয়েছে সেটা একবার দেখে নিই। সোমবার সকাল 5:30টায় ঘূর্ণিঝড়ের অবস্থান খুলনার কাছাকাছি। তার প্রভাবে সবথেকে বেশি বৃষ্টি হবে নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুই জেলায়। এই দুই জেলায় সোমবার লাল সতর্কতা। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা। উত্তরের আরও 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার দিন। মঙ্গলবার দক্ষিণবঙ্গ সুখবর পাবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই, দক্ষিণবঙ্গের কোনো জেলা এবং মালদায়, দক্ষিণবঙ্গ এবং মালদায় কোনো সতর্কতা নেই। মঙ্গলবার দিন অনেক বেশি বৃষ্টি হবে উত্তরের এই 3 জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলায় মঙ্গলবার দিন লাল সতর্কতা। এবং পাহাড়, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে উত্তর দিনাজপুর এই 3 জেলা এবং দক্ষিণ দিনাজপুর এই 4 জেলায় কমলা সতর্কতা। অনেকে গরমের ছুটিতে এই উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছেন, স্কুলে গরমের ছুটি চলছে। মঙ্গলবারের আবহাওয়া কিন্তু পর্যটক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও চিন্তায় রাখবে। বুধবার ঘূর্ণিঝড় অনেকটাই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে, ফলে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে আশা করা যায়। শুধুমাত্র জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাওই কোনো সতর্কতা নেই, এমনি বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি যেরকম আগে হচ্ছিল সেরকম বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে গরম আবার বাড়তে শুরু করে দেবে। রেমালের ল্যান্ডফল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এরপর কোন দিকে পরিস্থিতি এগোয়, কি পরিস্থিতি হয়, ইন ডিটেল সব আপডেট সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কি করবেন কি করবেন না ইন ডিটেল বলবো এবং প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতি মোকাবিলার জন্য কি বন্দোবস্ত তাও আপনাদের জানাবো। আপাতত সুপার প্রাইম টাইম এখানে শেষ করছি। লেটেস্ট আপডেট নিয়ে আবারও ফিরবো খবরে। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।